আলো হুট করে পেছনে ঘুরে অতি সন্তর্পণে চোখের পানি মুছে ফেলল। মেঘালয় হাত বাড়িয়ে আবারও গুটিয়ে ফেলে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হৃদয় চিরে, যেন হৃদয়ের দহনে পোড়া গন্ধ বেরিয়ে এলো শ্বাস দিয়ে। মেঘালয় ডান হাত দিয়ে তার চুলগুলো পেছনের দিকে ঠেলা দিয়ে আলোকে ডাক দিল। আলো পেছনে ফিরে তাকায় না, তাকাবে কি করে? তার যে চোখের জলের বাঁধ ভেঙেছে আজ। আলোর দেহের দুলুনি দেখে মেঘালয় বুঝে ফেলল আলোর অবস্থা। এক হাত দূরত্বকে মুহূর্তে মিটিয়ে ফেলল মেঘালয়। আলোর পেছনে দাঁড়ালো। আলোর পিঠটা গিয়ে ঠেকলো মেঘালয়ের প্রশস্ত বুকে। মেঘালয় নিজের হাত দুটো ক্রস করে রাখলো তার কোমরের ওপর। তারপর আলোর মাথার থুতনি ঠেকিয়ে আদুরে সুরে কিছু বলতেই যাবে, ঠিক ওই মুহূর্তেই মেঘালয়ের মোবাইলে বিকট শব্দ তুলে রিংটন বেজে উঠল। মেঘালয় আলোর থেকে দূরত্ব বাড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোন বের করে কল রিসিভ করলো। ওপাশ থেকে কি বলা হচ্ছে শুনতে না পেলেও মেঘালয়ের মুখের রিয়াকশন দেখে আলো বুঝতে পারল খারাপ কিছু ঘটেছে। হুট করে আলোর হৃদয়ে ভয় জেঁকে বসল। মেঘালয় কথা শেষ করে আলোর হাত ধরে বলল, এখনই ফিরতে হবে আমাদের। কিন্তু কি হয়েছে? মেঘালয় জবাব দেয় না। আলোর হাতটা শক্ত করে ধরে ছুটল বাইরের দিকে। কোনো মতে ওয়াশরুম এরিয়া ক্রস করে পার্টি এরিয়ায় গিয়ে রেদাওয়ানের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। পুরো রাস্তা জুড়ে নীরবতায় কাটলো দুজনের। গাড়ি যখন দক্ষিণ খুলচির দিকে না গিয়ে ওয়েললেস মোড়ে ঢুকলো, তখনই আলো মেঘালয়ের দিকে ফিরে বলল, আমরা কোথায় যাচ্ছি? রাত বাজে 11টা। আম্মুর জন্য রসমালাই নেওয়ার কথা ছিল, আপনি ভুলে গেছেন? মেঘালয় কেবল আলোর মুখের দিকে তাকালো। আলোর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আবারও সামনের দিকে দৃষ্টি রাখলো। আলোর কেন যেন ভালো লাগছে না। মেঘালয়ের নীরবতা তাকে আতঙ্কিত করে তুলছে। আলো হুট করে সিটে গা এলিয়ে দিল। চোখের কার্নিসে হুট করে যেন ঘুম এসে ধরা দিল। অথচ যেথায় সেথায় আলোর ঘুম আসে না সচরাচর। আলোর ঘুম ভাঙলো মেঘালয়ের ডাক শুনে। ঘুম ঘুম চোখে আলো চারপাশে তাকিয়ে নিজেকে আবিষ্কার করলো গাড়িতেই। গাড়ির বাইরে তাকাতে বুঝতে পারলো সে তার বাবার কোয়ার্টারের সামনে আছে। মেঘালয় কিছু বলার আগে আলো আকস্মিকভাবে মেঘালয়ের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গাড়ির সামনে থেকে। মেঘালয় পড়ে যাওয়ার আগে নিজের টাল সামলে ফেললো। আলোর পেছনে ছুটে যায় সে। আলো বাসার মূল গেটের মুখে দেখতে পেল কত চেনা অচেনা মানুষের সমাগম। আলোকে দেখে একজন বয়োবৃদ্ধ লোক সবাইকে উদ্দেশ্য করে বলল, আফসারের নিয়ে এসেছে, সাইড দাও দেখি। একে একে সবাই সরে দাঁড়ালো। আলোর পা যেন চলছে না ভয়ে, তবুও সে যেন নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে। বারান্দা পেরিয়ে যেতে চোখে পড়ল মেঝেতে রাখা একটা দেহের ওপর। সাদা চাদর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা। পাশেই কারো কাঁধে মাথা রেখে বিলাপের সুরে কাঁদছে সিতারা বেগম। আলোর পায়ের শক্তি যেন ফুরিয়ে গেছে। দুই পা কোনো মতে এগিয়ে নিয়ে যায়। তারপর ধপ করে বসে পড়ল দেহটার সামনে। কাপা কাপা হাতে মুখের ওপর থেকে চাদর সরিয়ে দিল আলো। বাবার সদ্য হাস্য উজ্জ্বল মুখটার বদলে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল আলো। ডান হাত দিয়ে তার বাবার মুখটা ধরে ডাক দিল, বাবা, এই বাবা, কি হয়েছে তোমার? দেখো, আমি তোমার আলো এসেছি। আলোর মস্তিষ্কে কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে। আলো উদ্ভ্রান্তের ন্যায় তার বাবার হাতটা চাদরের আড়াল থেকে বের করলো। হাতটা নিজের গালের সঙ্গে লাগাতেই টের পেল তার বাবার হাত বরফ শীতল হয়ে আছে। নরম হাত জোড়া শক্ত হয়ে গেছে। আলো তার বাবার হাতটা গালের সঙ্গে লাগিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। এ কি দুঃস্বপ্ন? সে কি এখনো ঘুমে আছে? হঠাৎ কেউ ডাক দিলে তার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পর কি এই দুঃস্বপ্ন থেকে পরিত্রাণ পাবে? বাবা, ও বাবা, বাবা গো, তুমি কি আজ আমাকে চিরতরে এতিম করে চলে গেলে? আলোর গলা দিয়ে শব্দ বের হয় না। বুকের মধ্যে কি এসে যেন চেপে ধরেছে। চোখ জ্বালা করছে, অথচ চোখের জল বের হচ্ছে না। কি হলো তার? বাবার সঙ্গে যদি তারও মৃত্যু হতো আজ! হায় আল্লাহ! এমন সময় সিতারা বেগমের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছে আলোকে। আলো পলকহীনভাবে তাকিয়ে রইল সিতারা বেগমের দিকে। তার নিজের মা নেই, আজ বাবাও চলে গেল। আচ্ছা, সিতারা নামের মানুষটা কি আর তাকে সৎ মেয়ে হিসেবেও পরিচয় দেবে না? জন্মের সময় মারে খাইছে, আর আজ আমার স্বামীটারে যতদিন বেঁচে ছিল একটা দিনও শান্তি পায় নাই মানুষটা। এই পোড়ামুখীর চিকিৎসার টাকার লোন মেটাতে গিয়ে মাস শেষে বেতনের 3 ভাগের 1 ভাগ টাকা থাকতো।
লোন শেষ হয়ে যায় তো তার মধ্যে হলো এই পোড়ামুখীর বিয়ে। বিয়ে হয় না কয়রা কত হা হুতাশ করছি। বিয়ে তো হইল অথচ বিরাট বড়লোকের ছেলের সঙ্গে। বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে গিয়ে এবার সুদের ওপর টাকা আনলো মহাজনের কাছ থেকে। মাস শেষে সুদ দিবে নাকি সংসার চালাবে, এই লোনের দুশ্চিন্তা করতে করতে মানুষটা আজ চইলা গেল। এবার শান্তি পাইছিস তুই? আমার নিজের মানুষ বলতে কে ছিল রে আলো? আমার নিজের পেটে সন্তান নাই, আমার বাপ মা ভাই কেউ নাই। তোর বাপ আমার আশ্রয় ছিল, আজ সে আশ্রয় আমার থেকে কেড়ে নিল আল্লাহ। এখন আমার কে আছে আমার? সিতারা বেগমের কথা শুনে এমন কোনো মানুষ নেই যে কাঁদেনি। আলোর ইচ্ছে করলো এভাবে কাঁদতে, বুকের মধ্যে ধীরে ধীরে ব্যথা জমছে। কাঁদতে পারলে বোধহয় এই ব্যথা কমে যেত। আলো তার বাবার লাশের পাশে বসে রইল। কত মানুষ তাকে সরাতে চাইল, কিন্তু 1 ইঞ্চিও কেউ সরাতে পারল না। ঠিক তখনই আলো নিজের কাঁধে কারো হাতের পরশ পেল। আলো ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখতে পেল মাহারিনকে। মাহারিন তার পাশে বসে আছে। মাহারিনকে দেখে যেন আলোর কান্নার বাঁধ ভেঙেছে। মাহারিনকে জড়িয়ে ধরে আলো কাঁদতে শুরু করলো। আলোর এক একটা চিৎকার যেন উপস্থিত প্রত্যেকটা মানুষের হৃদয়ে কম্পিত হচ্ছে। আফসার সাহেবকে শেষবারের মতো গোসল দেওয়া হলো। শেষ কাপড় পরিয়ে তৈরি করা হচ্ছে অসীম যাত্রার উদ্দেশ্যে। আলো চৌখাটে বসে তাকিয়ে রইল মশারি খটানো জায়গাটার দিকে। তার বাবাকে যে সেখানেই তারা তৈরি করে দিচ্ছে। আফসার সাহেবের বিদায়বেলা চলে এলো। কিছু মহিলা সিতারা বেগম এবং আলোর আরও একবার আফসার সাহেবের মুখটা দেখার জন্য ঘরের বাইরে নিয়ে আসে। আলো এবং সিতারা বেগম খাটিয়ার দুই পাশে বসলো। আফসার সাহেবের মুখটার দিকে তাকিয়ে আলো চোখ ভরে গেল জলে। সিতারা বেগমের কান্নায় আশপাশ আবারও থমথমে অবস্থা। আলো চোখের পানি মুছে তার বাবার মুখটার দিকে তাকায়। তোলা গোজা নাকটার দিকে তাকাতে আলোর মনটা কেমন যেন হয়ে ওঠে। বাবার নাকটা যে তুলার চাপে ফুলে আছে। বাবা কি ব্যথা পাবে না? বাবা না আগরবাতির সুগন্ধি পছন্দ করতো না, অথচ সবাই যে আগরবাতি ধরিয়ে রেখেছে। আলো হাঁটুতে ভর দিয়ে খাটিয়ার ওপর সামান্য ঝুঁকে আফসার সাহেবের গালের ওপর গাল রাখলো। টুপ করে আলোর চোখের পানি গড়িয়ে পড়ল। আলোর গাল শিউড়ে ওঠে বাবার ঠান্ডা গালের স্পর্শে। এমন সময় কারা যেন এসে আলোকে সেখান থেকে সরিয়ে দেয়। তার বাবাকে নাকি নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, অথচ আলো এখনও ঠিকমতো তার বাবার কাছ থেকে বিদায় নেয়নি। সিতারা বেগম এবার আর উচ্চস্বরে কাঁদলেন না, মুখের ওপর কাপড় চাপিয়ে প্রিয়তমাকে বিদায় জানাচ্ছেন। কিন্তু আলো যে পারছে না নীরবে বিদায় জানাতে। আন্টি, বাবার কাছ থেকে এখনও আমি বিদায় নিইনি, আর একবার আমাকে যেতে দিন, শুধু একবার। এরপর তো চাইলেও আর বাবাকে দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না। আন্টি, এত নিষ্ঠুর কেন আপনি? আঙ্কেল, আপনি বাবাকে ঢেকে দিচ্ছেন কেন? কাপড়ে বাঁধবেন না প্লিজ আঙ্কেল, আর একবার আমাকে বাবাকে দেখতে দিন। মেঘালয় দূরে দাঁড়িয়ে আছে। আলোর কান্না যে তার সহ্য হচ্ছে না, কিন্তু সহ্য না করেও যে উপায় নেই। মানুষ যখন মরে যায়, সেই মানুষটাকে কি আর ফেরত পাওয়া যায়? যদি ফেরত পাওয়া যেত, মেঘালয় সবার আগে তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসতো। মেঘালয়ের পাশে মাসফি দাঁড়িয়ে আছে। মাহারিন সিতারা বেগমের পাশে বসে রইলেন। মাহারিন হুট করে জীবনটা নিয়ে ভাবছেন। মাহারিন মৃত্যু পথযাত্রী সবাই জানে, অথচ বিনা ঘোষণায় আজ কিনা আফসার সাহেব চলে গেলেন। ধীরে ধীরে সবাই এগিয়ে এসে আফসার সাহেবের খাটিয়া কাঁধে তুলে নিল। আলোকে কয়েকজন মিলেও আটকে রাখতে পারছিল না। সিতারা বেগমের আলোর আর্তনাদ দেখে আজ মায়া হলো। নিজের কান্না শোক ভুলে এগিয়ে এসে আলোকে বুকের মাঝে শক্ত করে ধরে বলল, তোর বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। তোর আমি আর আমার তোরে ছাড়া কেউ নাই। আলো, কাঁদিস না। তোর বাবার জন্য দোয়া কর। এখন তোর বাবার দরকার শুধুই দোয়া। মসজিদে নামাজে জানাজা শেষ করে আফসার সাহেবকে খাটিয়ায় বহন করে নিয়ে যাওয়া হলো আকবর শাহ কবরস্থানের দিকে। সেখানে ওনাকে কবর দেওয়া হলো। কবর দেওয়া হয়ে গেলে অনেকেই চলে যায়। বাকি মেঘালয় মাসফি, আলোর দুই মামা এবং ইমাম সাহেব দাঁড়িয়ে রইল। একটা সময় পর তাদেরও ফিরে আসার সময় হলো। তারাও চলে এলো। অন্ধকার কবরে একাই পড়ে রইলেন আফসার সাহেবের মরদেহ। জীবনের একমাত্র চিরস্থায়ী ঠিকানায় কবরস্থান থেকে মেঘালয় এবং মাসফি সহ বাকি সবাই বাড়ি ফিরে এসে দেখলো আলোর মাথায় পানি ঢালছে। আলোর জ্ঞান নেই। মেঘালয় দৌড়ে যায় আলোর কাছে। মেঘালয়কে দেখে মাহারিন তাড়াহুড়ো দেখিয়ে বলল, আলোকে হসপিটালে নিয়ে যেতে হবে। মাসফি দৌড়ে বাইরে চলে যায় গাড়ির কাছে। গতকালকে শাড়িটা এখনও আলোর গায়ে। পানির কারণে গা ভিজে গিয়ে শাড়িটা গায়ের সঙ্গে লেপ্টে আছে। মেঘালয় অচেতন আলোকে কোলে তুলে নেয়, ঘরের ভেতরে নিয়ে যায়। আলোর ছোট ঘরটায় ঢুকে আলোকে বিছানায় শুইয়ে দেয়। তারপর দরজা লাগিয়ে
আলনা থেকে একটা 3 পিস নিয়ে বদলে দিল মেঘালয় নিজ হাতে। তারপর দরজা খুলে আলোকে আবারও কোলে তুলে বাইরের দিকে রওনা হলো। মাহারিনকে রেখে গেল, নয়তো সিতারা বেগম একা হয়ে যাবেন। আলোকে লেক ভিউ হসপিটালে ভর্তি করানো হলো। মাসফি এবং মেঘালয় অপেক্ষা করছিল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এসে জানালো যে আলো 2 মাসের অন্তঃসত্ত্বা। এমন সময়ে খাওয়া দাওয়া ঠিকমতো না করলে গর্ভের বাচ্চা সহ মায়ের সমস্যা হতে পারে। এদিকে মেঘালয় স্তব্ধ হয়ে গেছে খবরটা জানার পর থেকে। মাসফি এগিয়ে এসে মেঘালয়কে এক পাশে জড়িয়ে ধরে বলল, ফাইনালি আমার প্রমোশন হচ্ছে রে মেঘালয়। এত এত দুঃসংবাদের মাঝে এই একটা সুসংবাদের প্রয়োজন যেন ছিল। কিন্তু মেঘালয় যেন খুশি হয়েও হতে পারল না। আলো লেখাপড়ার দিকটার কথা ভাবতে গিয়ে ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আলো ব্যাপারটা এখন কিভাবে নেবে কে জানে। 3 ঘন্টা পর আলোকে হসপিটাল থেকে রিলিজ দেয়। 3 ঘন্টা সময়ের মধ্যে মেঘালয় একবারও আলোর সঙ্গে কথা বলেনি। আলো নিজের ভেতরকার পরিবর্তন টের পায়নি বোধহয়। পেলেও ওর বুঝতে পারার কথা না, বয়স কম। তাছাড়া প্রথমবার মা হবার সময়কার শারীরিক পরিবর্তন কে বুঝতে পারে। আলোকে গাড়ির পেছনের সিটে বসিয়ে মেঘালয় পাশে বসলো। মাসফি গাড়ি স্টার্ট করলো। মেঘালয় আলতো করে আলোর হাতটা ধরলো। ধরণীতে তখন রাত নেমেছে। নিকষ কালো আধারের উপস্থিতি আলোর বুকটায় আবারও হাহাকার ভরিয়ে তুলল। মুখের ওপর 2 হাত রেখে হু হু করে কেঁদে ফেলল। মেঘালয় আলোকে এক হাতে জড়িয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল। আলোর মাথার ওপর চুমু দিয়ে নিঃশব্দে বসে রইল সে। আলোর বাবার বিয়োগান্তে মেঘালয় কি আসলে আলোর দুঃখ শোক অনুভব করতে পারছে? মোটেও না। যার যায় সে বোঝে। মুখে মুখে যতই লোকে বলুক তোমার দুঃখ আমি বুঝি, আদৌ তারা কিন্তু টের পায় না। কতটা বুক ভেঙে আসে, কতটা অসহায় লাগে, কতটা নিরুপায় হতে হয়। বাস্তবতার নির্মম মুহূর্তকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিতে ইচ্ছে করে যে, সেটাও তার অনুভব করতে পারবে না। আলোকে নিয়ে তার বাবার কোয়ার্টারে ফিরল মেঘালয়। মাসফিকে মাহারিন এবং আলোকে আপাতত আলোর প্রেগনেন্সির ব্যাপারে জানাতে নিষেধ করলো মেঘালয়। মাসফি সম্মতি জানালো এই ব্যাপারে। আলো হসপিটাল থেকে আসার পর থেকে নিজের ঘরে খাটের ওপর বসে আছে। আলোর মনে হচ্ছে একটু পরই বাবা ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে আসবে। পরনের ঘামাক্ত শার্ট খুলে দড়িতে মেলে রাখবে। তারপর 1 গ্লাস ঠান্ডা পানির আবদার করবে। এতটুকু দৃশ্য কল্পনা করার সময় আলোর চোখের জল গড়িয়ে পড়ল। মাহারিন, মাসফি এবং মেঘালয় আলোর ঘরে এলো। আলো হয়তো তাদের অনুপস্থিতি টের পায়নি। সে একইভাবে বসে রইল। মাহারিন বিছানার ওপরে বসে আলোর মাথার ওপর হাত রাখলো পরম মমতায়। আলো চোখ বন্ধ করে রইল। মাহারিনের হাতের স্পর্শের মাঝে তার বাবার হাতের স্পর্শকে অনুভব করতে চাইল, কিন্তু বাবার মমতার সঙ্গে আর কারো দেওয়া মমতাকে যে অনুভব করা যায় না। আলোর 2 চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। মেঘালয় এবং মাসফি খাটের পাশে রাখা চেয়ার দুটোতে বসে রইল। মাহারিন মেঘালয়ের দিকে তাকালো অসহায় চোখে। এমন সময় আলোর বড় মামি খাবার নিয়ে এলো। মাহারিনের হাতে দিয়ে বলল, বেয়ান, আলোকে খাইয়ে দিন আপনার হাতে। মেয়েটা গতকাল থেকে না খাওয়া। ডাক্তার যতই ওষুধ দিক, খাবার না খেলে শরীরে জোর আসবে কোত্থেকে। মামি খাবার নিয়ে যাও, খাবো না আমি। আলো কথাটি বলে বিছানায় শুয়ে পড়ছিল। এমন সময় মাহারিন আলোর হাত টেনে ধরল। আলো মাহারিনের দিকে না তাকিয়ে বলল, আম্মু আমি খাবো না। খেতে হবে তোকে, উঠে বস। কিছুই তো ভালো লাগে না। বাবা কই আছে আমার? এই অন্ধকার রাতে আমার বাবা কই আছে আম্মু? আলোর আর্তনাদে উপস্থিত সবাই ভারাক্রান্ত। মাহারিনের চোখে পানি টলমল করছে। আলোর হাত ধরে বলল, আমি তো ভেবেছিলাম তুই অনেক শক্ত ধাঁচের মেয়ে, তুই বাস্তবটাকে মেনে চলা মানুষ, কিন্তু তুইও দেখছি সবার মতো এতদিন বাবার ছায়ার মাথার ওপর ছিল, তাই শক্ত ধাঁচের ছিলাম বোধহয়। বাবাকে হারিয়ে টের পেলাম আমি সেই ছোট আলো রয়ে গেছি, যেই আলো বাবার অনুপস্থিতিতে ভয়ে কেঁদে ফেলতো। আলো নির্লিপ্তভাবে কথাটি বলল। মাসফি উঠে চলে গেল। আলোর কষ্ট ভরা চেহারা কেন জানি সে সহ্য করতে পারছে না। মেঘালয় তাকিয়ে দেখছে তার মিথ্যাবতীকে, যে মিথ্যাবতীকে কেবল স্ট্রং দেখে এসেছে এতদিন। সেই মিথ্যাবতী কতটা শিশুসুলভ আচরণ করছে তার বাবার প্রণয়ে। মানুষের জন্মলগ্ন সূচনা হলে মৃত্যু হচ্ছে মানুষের সমাপ্তি, এমন চিরন্তন সত্য ভুলে যেতে নেই। মাহারিনের কথা শুনে আলো মাহারিনের দিকে তাকিয়ে রইল। মাহারিন আলোর মামির হাত থেকে প্লেট নিয়ে ভাত মাখিয়ে 1 লোকমা আলোর মুখের সামনে তুলে ধরল। আমি কার ভরসা মেঘালয়কে ছেড়ে যাব রে আলো? আমার অনুপস্থিতিতে তুই আমার মেঘালয়কে সামলে রাখবি ভেবে বলেই তো তোকে আমার মেঘালয়ের জন্য নিলাম। তোরা সবাই দুর্বল হয়ে পড়লে তোদের সামলাবে কে? মাহারিনের কথা শুনে আলো মাহারিনের হাত ধরে বলল,
আপনি কোথায় যাবেন আম্মু? আপনি চলে গেলে আমাকে কে দেখে রাখবে বলুন? বাবা তো চলেই গেল। মেঘালয় মাহারিনের দিকে তাকিয়েছিল। কোনো এক ফাঁকে তার চোখে অশ্রুরা এসে ভিড় জমিয়ে ফেলল। স্ত্রী এবং মায়ের কথা শ্রোতা হিসেবে মেঘালয় যেন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। নারীরা তো কেঁদে বুক ভাসিয়ে মনের দুঃখ কমাতে পারে, কিন্তু পুরুষ আলোকে বুঝিয়ে সুঝিয়ে 2 লোকমা ভাত খাওয়াতে পেরেছে মাহারিন। সিতারা বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখেছে। মেঘালয় আলোর সঙ্গে থেকে যাবার সিদ্ধান্ত নেয়। মাসফি এবং মাহারিন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে আবারও ফিরে আসবে তারা। এই ঘরে তো আর আগুন জ্বলবে না। মাহারিন আগামীকালের খাবার আয়োজন করে নিয়ে আসবে, এমন কথাই হলো মেঘালয় এবং মাসফির সঙ্গে। আলোর মামি এবং রানীদের কাছে কথাগুলো জানিয়ে চলে যায় মাসফি এবং মাহারিন। দেখতে দেখতে কেটে গেছে 3 দিন। আজ আফসার সাহেবের কুলখানি। এলাকার মানুষ সহ আত্মীয় স্বজনদের জন্য কুলখানির আয়োজন করা হয়েছে। সকাল থেকে ব্যস্ত সময় পার করছে আলোর 2 মামা 3 চাচা, মেঘালয় এবং মাসফি। মাহারিন সিতারা বেগম এবং আলোর সঙ্গে ঘরে বসে রইলেন। রোজ কত মানুষ আসে সিতারা বেগম এবং আলোকে দেখতে। আফসার সাহেবের আকস্মিক মৃত্যু যেন অনেকে মেনে নিতে পারছে না। কুলখানির অনুষ্ঠানে শেষে মেঘালয় সিতারা বেগমের ঘরে গিয়ে বসলো। পাশেই মাহারিন এবং আলো বসে আছে। মাসফি জরুরি একটা কাজে রিয়াজউদ্দিন বাজারে গিয়েছে। সিতারা বেগম মেয়ে জামাইকে দেখে মাথায় সাদা শাড়ির আঁচলটা টেনে বসলো। মেঘালয় মাথা নিচু করে বলল, আম্মু, আপনার কাছে একটা আবদার ছিল। সিতারা বেগম আতঙ্কিত হয়ে গেলেন। মানুষটা মরল 4 দিন হলো না, এখন কি মেয়ের কপাল ভাঙল নাকি? কি আবদার করবে? সিতারা বেগমের কি সাধ্যি আছে আবদার পূরণ করার? সিতারা বেগমের নীরবতা দেখেও মেঘালয় নিজের মতো করে বলতে লাগলো, আলোকে নিয়ে গেলে আপনি একা বাড়িতে থাকতে পারবেন না। তাই আমি ভাবছিলাম আপনি যদি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে থাকতেন। মেঘালয়ের কথা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন সিতারা বেগম। চকিত নজরে তাকালেন আলোর দিকে। দেখলেন আলো অবাক হয়ে তাকিয়ে আছে। সিতারা বেগম মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে, মেঘালয় কি হয় তার সৎ মেয়ের স্বামী। শ্বশুর মরে গেছে তাই বলে স্ত্রীর সৎ মায়ের জন্য মেঘালয়ের চিন্তা করা জায়েজ। সিতারা বেগমের নীরবতা দেখে মাহারিন সিতারা বেগমের হাত ধরে বললেন, আপা, আপনি একা বাড়িতে থাকলে বরং আলো আপনার জন্য দুশ্চিন্তা করবে। আপনি আমাদের সঙ্গে আসুন না। সরকার যতদিন এই বাড়িতে রাখবে ততদিন থাকবো বেয়ান। এই বাড়িতে আপনার বেয়ায়ের সকল স্মৃতি লেপ্টে আছে। যতদিন থাকতে পারবো ততদিন তার স্মৃতিকে নিজেকে লেপ্টে রাখতে পারবো। তাছাড়া আমি একা কোথায়? আলোর নানিকে আমার কাছে রেখে দেব। আপনাদের কাছে আমার শুধু একটাই আবদার। সিতারা বেগমের কথা শুনে আলো মাথা নিচু করে ফেলল। মেঘালয় চুপ করে রইল। মাহারিন সিতারা বেগমের হাত ধরে বলল, বলুন, আপনার আবদার কি? আলোকে দেখে রাখবেন। এতদিন ওর বাপ ছিল, মেয়ের ভালো মন্দ সে দেখেছে। আমি তো ওর বাপের মতো খেয়াল রাখতে পারবো না, তাই আপনারা আলোকে দেখে রাখবেন। আলোর আপনজন বলতে এখন আপনারাই আছেন। ব্যাস, এতটুকু ছিল সিতারা বেগমের সঙ্গে মাহারিনের কথোপকথন। সন্ধ্যায় নাগাদ আলোকে সঙ্গে নিয়ে রওনা হলো মাহারিন এবং মেঘালয়। বাড়িতে ফেরার পর থেকে আলো অনবরত কান্না করেই যাচ্ছে। মেঘালয়ের আজ নাইট ডিউটি। ইন্টার্নি শেষ করতে পারলে যদি একটু শান্তি পায়। ভেবেছিল একেবারে ডাক্তার হয়ে বের হলে তবেই বিয়ে করবে, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা বুঝি অন্য কিছু ছিল। মেঘালয় বারান্দা থেকে ঘরে ঢুকে দেখল আলো একইভাবে বসে আছে খাটের ওপর। চোখের কার্নিসে জলের উপস্থিতি। হাতের টাওয়াল বিছানার একপাশে রেখে বিছানার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আলোর এক হাত ধরে টান দিল। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো। আলোর অসহায় দৃষ্টি মেঘালয়কে টলাতে পারল না। আলোর হাত টেনে ধরে খাট থেকে নামালো। এরপর আলোকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করিয়ে আলোকে পেছন থেকে জড়িয়ে ধরল। আলো মাথা নিচু করে রেখেছিল, কিন্তু মেঘালয়ের কাণ্ড দেখে সে বাকরুদ্ধ হয়ে যায়। মেঘালয় আলোর হাত দুটো টেনে নিয়ে আলোর পেটের ওপরে রেখে ফিসফিস করে বলল, কি পিল খেয়েছো বাবুর আম্মু? বাবু তো অজান্তে তোমার গর্ভে এসে নিঃশব্দে বুনে ফেলেছে তার থাকবার ঠিকানা। আর মাত্র 7 মাস, তারপর তোমার কোলে ফুটে থাকবে তোমার আমার অংশ মিলে, আমাদের ছোট্ট বেলি ফুল। আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে প্রিয়ে কথাগুলো সম্পূর্ণ করার মাঝে আলো থমকে যায়। ডাক্তার, হসপিটাল, ওষুধ, টেস্ট এসব মাথায় আসতেই সব কিছু পরিষ্কার হয়ে গেল। আলো মাথা তুলে আয়নায় ফুটে ওঠা মেঘালয়ের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। মেঘালয়ের কথার মানে সে এখন বুঝতে পারছে। আলোর চোখের জল শুকিয়ে এলো এরই মাঝে।
2 হাত দিয়ে চোখের জল মুছে ফেলল। তারপর মেঘালয়ের দিকে ফিরল। এদিকে মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি নিজেই তো পিচ্ছি, তোমার এইটুকুন শরীরে আমার বেলি ফুলের জায়গা হবে? আলো মেঘালয়ের কথার পরিপ্রেক্ষিতে নিজ গর্ভের দিকে তাকালো। কই কিছুই তো মনে হচ্ছে না তার। মেঘালয় আলোর দ্বিধান্বিত মুখটা দেখে আলোকে বুকে জড়িয়ে ধরল। ব্যাস এইটুকুর দরকার ছিল বুঝি আলোর। 2 হাতে মেঘালয়কে জড়িয়ে ধরল সে। আলোর হৃদয়ের অস্থির স্পন্দন অনুভব করতে পারছে মেঘালয়। আলোকে এক হাতে বুকে জড়িয়ে অন্য হাতে মাথায় রেখে আদুরে সুরে বলল, তোমার দায়িত্ব আমি সবসময় পালন করি আলো। বিয়ের আগেও তোমাকে বলেছি, তোমার যেদিন মনে হবে তুমি আমার দায়িত্ব নিতে পারবে, সেদিন থেকে আমার দায়িত্ব নিও। কিন্তু এটা তুমি কি করলে? বাচ্চা আমরা পরেও নিতে পারতাম, তোমার পরীক্ষা সামনে। মেঘালয় কথাগুলো সম্পূর্ণ করতে পারল না। আলো মেঘালয়ের বুকের মধ্যে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আমার নানি, খালা এবং মামিরা বলছিল আপনি নাকি আমাকে ছেড়ে চলে যাবেন। আম্মু যতদিন বেঁচে আছেন ততদিন নাকি আপনি আমার সঙ্গে সংসার করবেন। এরপর আম্মুর কিছু হলে, এরপরের কথাগুলো আলো বলতে পারে না। হিচকি উঠে গেছে তার। মেঘালয় আলোকে বুক থেকে সরিয়ে দাঁড় করালো। তারপর আলোর হাত ধরে খাটের দিকে নিয়ে যায়। বিছানায় বসিয়ে রেখে এক গ্লাস পানি এনে আলোর দিকে বাড়িয়ে দেয়। আলো সামান্য পানি খেয়ে গ্লাস রেখে দিল বিছানার পাশের বেডসাইড টেবিলের ওপর। মেঘালয় আলোর হাত ধরে পাশে বসে রইল এতক্ষণ। আলোকে স্বাভাবিক হতে সময় দিচ্ছে। কিছু সময় অতিক্রম হওয়ার পর আলো মেঘালয়ের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আমাদের মাঝে একটা বাচ্চা এলেই নাকি আপনি আমাকে ছেড়ে কখনোই যাবেন না। তাই আমি পিল। আলো বাকি কথা বলতেও পারছে না, গলার কাছে দলা পাকিয়ে গেছে। মেঘালয় আলোর এক গালে হাত রেখে নরম সুরে বলল, অথচ তুমি নিজেই তো বাচ্চা, তোমার সামনে একটা ব্রাইট ফিউচার আছে, সেটা তুমি নিজ হাতে। মেঘালয় বাকি কথা উচ্চারণ করতে পারল না। এখন আর বলেই বা লাভ কী হবে? এসব কথা বলা মানেই এখন নিজের অংশকে অস্বীকার করা। আলো মেঘালয়ের হাতটা ছেড়ে দিয়েছে ততক্ষণে। অভিমানী চোখে বারান্দার ওপর দৃষ্টি রেখে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, বাচ্চা আসাতে আপনি খুশি হননি তাই না? আলোর মুখটা নিজের দিকে ফিরিয়ে মেঘালয় আলোর শ্যামা মুখটার দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবনে এলে অনাকাঙ্ক্ষিতভাবে, আমার বেলি ফুলও এলো অনাকাঙ্ক্ষিতভাবে। লোকে নাকি চেয়েও পায় না, অথচ আমি অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যাচ্ছি। মেঘালয়ের কথাগুলো শুনে আলো 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে, তাকে হারানোর কথা ভাবলে বুক ভেঙে আসে। কিন্তু আজ মনে হচ্ছে বাচ্চা এত তাড়াতাড়ি নেওয়া উচিত হয়নি। মানুষটাকে একবার জানানোর প্রয়োজন করেনি। নিজের ইচ্ছায় কনসিভ করে ফেলেছে সে। একদিকে বাবা হারানোর শোক, অন্যদিকে অসময়ে কনসেপ্টের ব্যাপারটা যেন তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মেঘালয়কে ভালোবেসে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে নিজের পড়াশোনার ব্যাপারটা অবধি ভুলে গিয়েছে। যা হওয়ার হয়ে গেছে, দুশ্চিন্তা করার কিছু নেই। ডাক্তার যেভাবে চলতে বলছে সেভাবে চলো। দুনিয়ার অনেক নারীরা বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করছে, তুমিও পারবে, কারণ তুমি মিসেস মেঘালয়। ইউ ক্যান ডু ইট বিকজ ইউ আর স্ট্রং ওমেন। মেঘালয় কথাগুলো বলে আলোর কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। হসপিটালে যেতে হবে, কিন্তু আজ যেতে ইচ্ছে করছে না। আলোর মানসিক অবস্থাও তেমন ভালো নয়, ওর সঙ্গে থাকতে পারলে বরং ভালো হতো। আলো চুপ করে বসে আছে, মেঘালয়ের তৈরি হবার দৃশ্য দেখছে। মেঘালয় তৈরি হয়ে এসে আলোকে দুশ্চিন্তা না করার কথা বলে চলে গেল হসপিটালে। মাহারি নিজের ঘরে ঘুমিয়েছিল। মাসফি বাড়িতে ফিরে আসেনি। এত বড় বাড়িতে আলো যেন নিজের একাকিত্বকে আজ ভয় পাচ্ছে। বাবার সঙ্গে কাটানো স্মৃতি মনে করে আলোর চোখ ফের অশ্রুসিক্ত হলো। হুট করে সিতারা বেগমের বলা কথাগুলো মনে পড়ল আলোর। ওয়াশরুমে গিয়ে উজু করে এসে রবের সামনে দাঁড়ালো। কারণ মৃত বাবা মায়ের জন্য কেবল দোয়া কাজে আসে। চোখের জল ফেলে মনের শোক মেটানো যায়, কিন্তু পরকালে যাত্রীদের জন্য দরকার প্রার্থনা। পরদিন সকালে মাহরিন ঘুম থেকে ফজরের নামাজ আদায় করে বাইরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির ভেতরে ঢুকতে চোখে পড়ল আলোর মলিন মুখটা। আলো রান্নাঘরের দিকে যেতে যেতে মাহরিনকে উদ্দেশ্য করে বলল, আম্মু তোমাকে চা করে দিলে মন্দ হয় না। আলো দীর্ঘ শ্বাস ফেলে মাহরিনের জন্য চা বসালো চুলায়। মাহরিনের একা একা ডাইনিং টেবিলে বসে থাকতে ভালো লাগছে না,
তাই উঠে গিয়ে রান্নাঘরে চলে গেল। আলোর পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ। এদিকে আলোর বমি বমি ভাব হচ্ছে, কিন্তু মাহারিনের সামনে। ভাবনার মাঝে বমির তীব্র বেগ সামলাতে পারল না সে। আলো এক দৌড়ে চলে গেল বেসিনের দিকে। হড়হড় করে বমি করে দিল। আকস্মিক ঘটনায় মাহারিন দিশেহারা বোধ করল। আলোর পেছনে দাঁড়িয়ে আলোর কপালের দুই পাশে চেপে ধরল। একটা সময় পর আলো স্বাভাবিক হলো। মাহারিন নিজ হাতে আলোর মুখ ধুয়ে দিল। তারপর নিজের ওড়না দিয়ে আলোর মুখটা মুছে দিল। আলোকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে রেখে নিজেই চা বানিয়ে ফেললেন। চায়ের কাপ হাতে নিয়ে আলোর মুখোমুখি হয়ে বসলেন। আলোর ক্লান্ত মুখটা দেখে মাহারিনের ভালো লাগছে না। আজ মেঘালয় আসুক হসপিটাল থেকে, তোকে নিয়ে আমি হসপিটালে যাব। কি ডাক্তার দেখিয়েছে আল্লাহ জানে, ওষুধে কাজ হচ্ছে না। মাহারিনের কথা শুনে আলো মাথা নিচু করে বসে রইল। শাশুড়িকে কিভাবে বলবে এই কথা যে সে চিরচারিত মাতৃত্ব রোগে আক্রান্ত। সকাল 10টা নাগাদ মেঘালয় ফিরে এলো হসপিটাল থেকে। এসে কোনো মতে গোসল সেরে খাবার খেলো একাই। মাহারিন এবং আলো নাকি বাড়িতে নেই, পাশের বিল্ডিংয়ে গিয়েছে। কার জানি বাচ্চা হয়েছে, সেই বাচ্চা দেখতে শাশুড়ি বউ মিলে চলে গেছে। মাসফি কথাগুলো মেঘালয়কে জানিয়ে সোফায় বসলো। মেঘালয় মাসফির দিকে তাকিয়ে বলল, তানিয়া ভাবি একা পড়ে আছে ভাই, তোমার এবার ফিরে যাওয়া উচিত। মায়ের কাছে আমি আছি তো। মাকে রেখে যেতে ইচ্ছে করছে না মেঘালয়। তানিয়া ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, সে একা সব সামলাতে পারবে। তাছাড়া ওর ভাই ভাবি আছে, চিন্তা করার কিছু নেই। সুস্থ মানুষের চিন্তা না করে অসুস্থ মানুষের চিন্তা করা উচিত আমাদের। ডাক্তার আরিফ মায়ের রিপোর্ট পাঠিয়েছে ইন্ডিয়ার টাটা হসপিটালে। কয়েকদিনের মধ্যে হয়তো ডাক পড়তে পারে। এখন আমি চিন্তা করছি তুমি নাকি আমি যাব মায়ের সঙ্গে। অবভিয়াসলি আমি যাব, তুই আলোকে রেখে কোথায় যাবি? সি ইজ প্রেগনেন্ট। তাছাড়া ওর বাবা গত হয়েছে, ওর মানসিক দিকটা নিয়ে ভাবতে বসলে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তুই আলোর সঙ্গে থাকবি, আমি মায়ের সঙ্গে ইন্ডিয়ায় যাব। মাসফি কথাগুলো ভাবতে ভাবতে সদর দরজার দিকে তাকাতেই দেখতে পায় তার মা এবং মাহারিন আলোকে। মাসফি দুটো শুকনো ঢোক গিলল, তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, মা এবং আলো ফিরে এসেছে। মেঘালয় ঘাড় ফিরিয়ে তাকালো। এদিকে মাসফির বলা কথাগুলো শুনে মাহারিন একবার অবাক হয়ে তাকাচ্ছে আলোর দিকে, তো আর একবার তাকাচ্ছে মেঘালয়ের দিকে। শেষমেশ না পারতে আলোকে জিজ্ঞেস করে বসলো, মাসফি যা বলল তা কি সত্য? মাহারিনের গম্ভীর সুরে বলা কথাটি শুনে আলো ভয়ে চোখ বন্ধ করে বলল, জি আম্মু। মেঘালয় এদিকে দুই হাত কপালে হাত রেখে মাথা নিচু করে ফেলল। মাসফি ওদের স্বামী স্ত্রীর কাণ্ড দেখে মুখের ওপর হাত রেখে লুকিয়ে হাসছে। মাহারিন রেগে মেগে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেলল। আলোকে রিল্যাক্স থাকতে বলে মেঘালয় গিয়ে তার মায়ের ঘরের দরজায় নক করলো। ভেতর থেকে জবাব এলো, কি চাই? আমার মাকে চাই। মাহারিন অভিমানী হয়ে বলল, মা পর হয়ে গেছে, আপন নেই আর, নয়তো এত বড় সুসংবাদ কেন আমি আগে পেলাম না? মেঘালয় তার মায়ের জবাব শুনে মুচকি হেসে ফেলল। দরজায় ফের নক করে বলল, এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না মা? সন্তান হিসেবে আমাদের ধর্ম হলো ভুল করা, আর মা হিসেবে তোমাদের ধর্ম হলো সন্তানের ভুলকে মাফ করে দেওয়া। মাহারিনের হৃদয় গলে যায় ছেলের কথা শুনে। দরজা খুলে মেঘালয়ের কান টেনে ধরে বললেন, আমার অল্প বয়সী ছোট ছেলের বউটার যদি কিছু হয় তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে, ফাজিল কোথাকার। মাহারিন যখন মেঘালয়কে বকে যাচ্ছিল তখন আলো অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল মেঘালয়ের দিকে। মানুষটা তার জন্য কটু কথা শুনছে, অথচ সে জেনে শুনে বিন্দুমাত্র ভুল করেনি। তারপরে দৃশ্য ভিন্ন। মাহারিন ঘনিষ্ঠ আত্মীয়দের কল করে আলোর প্রেগনেন্সির ব্যাপারে জানিয়ে দিল। তানিয়া, ইতি এবং কাব্য আলোর প্রেগনেন্সির ব্যাপারটা শুনে অবাক হলো বেশি। তারা ভাবছে মেঘালয়ের মতো ম্যাচুয়ের মানুষ এই ভুল করলো কি করে। সবাইকে জানানো হলেও জানানো হলো না কেবল সিতারা বেগমকে। মাহারিন নিজে গিয়ে জানিয়ে আসবে আগামীকাল, তাই ঘটা করে ফোন কলে বলা হলো না। মেঘালয় দুপুরের দিকে ঘুমিয়ে রইল। আলো নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করলো কিছুক্ষণ, তারপর মেঘালয়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বিকেলে ঘুম থেকে জাগার পর মেঘালয়কে পাশে না পেয়ে আলোর মন খারাপ হলো। বিছানা থেকে নেমে দরজা খুলে বের হয়ে মাহারিনের ঘরে চলে গেল। মাহারিনের ঘরে ঢুকে দেখলো মাহারিন ফোন কলে আছে। কি হয়েছে রে? আম্মু, তোমার ছেলে কোথায়? হসপিটালে চলে গেছে, তুই নাকি ঘুমিয়েছিলি তাই বলে যায়নি তোকে। হাত মুখ ধুয়ে আয়, আমি আপেল কেটে রেখেছি, শরীরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তোর, জোর করে হলেও খেতে হবে এখন। মাহারিনের কথা শুনে আলো বাধ্য বালিকার ন্যায় নিজের ঘরে গিয়ে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে
ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে মুখ মুছছিল। এমন সময় নজরে এলো তার নাকফুলটা মিসিং। আলোর বুকটা ধক করে উঠল। হাতের টাওয়াল বিছানায় ছুঁড়ে ফেললো মেঝেতে। পাগলের ন্যায় সারা ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু পেল না। একসময় হাল ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। মনে পড়ল তার নানির বলা কথা। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল তার। মোবাইল হাতে নিয়ে কল করলো মেঘালয় নাম্বারে। মেঘালয় তখন ভীষণ ব্যস্ত, কিন্তু আলোর কল দেখে একপাশে গিয়ে কল রিসিভ করে দুষ্টুমি সুরে বলল, আমার ডান হাত ব্যথা করছে মিসেস মেঘালয়। কেন, কি হয়েছে আপনার? আলো আতঙ্কিত হয়ে প্রশ্ন করলো। মেঘালয়ের কিছু হলো না তো এই ভেবে মেঘালয় মুচকি হেসে বলল, আমার মিথ্যাবতী আসছে আমার বুকে ঘামটি মেরে শুয়েছিল। তার তপ্ত শ্বাস আমার বুক জুড়ে ছড়িয়ে দিচ্ছিল উষ্ণতা। যেখানে ছড়িয়ে যাবার কথা ছিল প্রেমের উত্তাপ, সেখানে ছড়িয়ে গেল মিথ্যাবতীর নিঃশ্বাসের তপ্ততা। আমার কপাল ভালো নয়, তাই আমার বুক উত্তাপ পেল ঠিকই, কিন্তু ভালোবাসার নয়, পেল আমার মিথ্যাবতীর তপ্ত নিঃশ্বাস। মেঘালয়ের কথাগুলো শুনে আলো মোবাইলের ওপাশে মুচকি হেসে ফেলল। আলোর মন ভালো হয়ে গেল মেঘালয়ের কথাগুলো শুনে। বিছানার ওপর থেকে একটা বালিশ কোলের ওপর রেখে মেঘালয়কে বলল, আমার নাকফুল হারিয়ে গেছে ডাক্তার সাহেব, আগামীকাল এনে দেব। আজ হসপিটালে প্রচুর চাপ, স্ত্রীর নাকে নাকফুল না থাকলে নাকি স্বামীর অমঙ্গল হয়। আমার নানি বলে এসব কুসংস্কার কথা, কুসংস্কার হতে পারে। নাকফুল পরেছি তো আপনার জন্য, যাতে এই আমিটাকে আপনার মনে হয়, কিন্তু নাকফুল ছাড়া নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছে আমার সঙ্গে আপনার সম্পর্কের বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন অনুভূতি হওয়ার কারণ কি? আলোর কথা শুনে অবাক হলো মেঘালয়। মোবাইল কান থেকে নামিয়ে পলকহীন চোখে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। তারপর আবারও মোবাইল কানে ঠেকিয়ে বলল, একটা নাকফুল যদি তোমাকে আমার মনে হয়, তাহলে তোমাকে 1 ডজন নাকফুল কিনে দেওয়া উচিত। আলো লজ্জা পেয়ে হেসে ফেলল। ইস, এই হাসিটা যদি মেঘালয় দেখতে পেত, তার মনের সকল ভ্রম কেটে যেত। মিথ্যাবতীর হৃদয় যে মেঘালয়ের নামে স্পন্দিত হয়, একবার যদি সে টের পেত, তাহলে পরিমাপ করে ভালোবাসত না সে। হৃদয় উজাড় করে দেওয়া পাগলামি ভরা ভালোবাসার ভাগিদার হতো তার মিথ্যাবতী। কিন্তু মিথ্যাবতী নিজের অনুভূতি যতটা লুকিয়ে রাখছে, ঠিক ততটাই নিজের অনুভূতিকে দাবিয়ে রাখছে সে। অপেক্ষা শুধু সেই দিনের, যেদিন তার মিথ্যাবতী সত্যিকার অর্থে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে তার হৃদয়ে জমে থাকা ভালোবাসার বোঝা মাথায় তুলে নেবে। ততদিন না হয় লুকোচুরিময় ভালোবাসা চলল।